এই মুহূর্তে নির্বাচনের বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আমাদের উত্তরণের সময় এসেছে। কে যে শয়তান আর কে যে ঈশ্বর, এই সিদ্ধান্ত কে করে? সকলে বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তো গ্রহণযোগ্যতার সূচকটা কি? কয়টা বুথ দখল হলে পরে এটা গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করবে? কত ভোটের শতাংশ হলে যদি কেউ ভোট দানে বিরত থাকে তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না? কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না? সেহেতু ওনাদের মনের ভিতরে দুটি শব্দ খুব বড়ভাবে ঘুরপাক খাচ্ছে, কাকে অংশগ্রহণমূলক বলে আর কাকে অন্তর্ভুক্তিমূলক বলে। এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই দুটি শব্দের যে মোহময় একটা রহস্য আছে, এই রহস্যটাকে ওনারা উন্মোচন করতে বলেছেন আপনাদের কাছে। এবং অন্যান্য সংস্কারের ক্ষেত্রে যে প্রতিবেদনগুলো তৈরি হয়েছে, এইগুলির সূচনা, বিবর্তন এবং বাস্তবায়নের পদক্ষেপ এবং সবশেষে এর তাৎপর্য কি হবে এটা বোঝার জন্য আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম আছে, যেখানে বদিউল ভাই এবং অন্য অনেকেই আপনারা সদস্য, সেই নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা গত সপ্তাহে 2 সপ্তাহ আগে আমরা একটি রিফর্ম ট্র্যাকার নাম দিয়ে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সূচনা করেছি। ওই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম 4টে সংস্কারের বিষয়গুলো গেছে, তার ভিতরে নির্বাচন একটি, তাছাড়া দুর্নীতি দমন, মিডিয়া, শ্রম ইত্যাদি আছে এবং বাকি মোট 18টি ডোমেইন ওখানে ক্রমান্বয়ে আসবে, আপনারা সেটা দেখবেন। আমি শুধু সংক্ষেপে বলি যে এই মুহূর্তে মিডিয়া ট্র্যাকারে আমাদের যেগুলো আপনারা পাবেন, কোনগুলো আছে কোনগুলো নাই এবং সেগুলোর পিছনে কোন ধরনের দলিল কাজ করে সে দলিলগুলো ওখানে আছে। এবং এটাকে আধুনিক করার জন্য বিশেষ করে নির্বাচনের করতে আমরা বেশ কিছু প্রায় 50টার মতো ডকুমেন্টকে রিভিউ পর্যালোচনা করেছি, এমনকি প্রধান নির্বাচন কমিশনারকেও আমরা প্রত্যক্ষভাবে কথা বলে এগুলিকে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই মুহূর্তে 31টা বিভিন্ন সংস্কার প্রস্তাব ওখানে আছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মাত্র 2টি 31টির ভিতর থেকে বাস্তবায়নের অবস্থানে গেছে। যে 2টি গেছে সেই 2টি হলো, একটি হলো যে জেন্ডার গ্যাপ কমানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যায়, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের প্রাক্কালে যারা 18 বছরে উপনীত হবেন তারা যাতে ভোটার লিস্টে ঢুকতে পারেন সেইটার জন্য ব্যবস্থা। এই 2টি এই মুহূর্তে বাস্তবায়নের পর্যায়ে গেছে 31টির ভিতরে, আর তার থেকে মাত্র 4টি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা গেছে। আমি আপনাদের রিফর্ম ট্র্যাকারে যেয়ে এগুলি দেখার জন্য অনুরোধ করব এবং এটা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে এবং এটার ভিতর দিয়ে আপনারা জানবেন। আরেকটা, আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে বলবো এগুলি আমার নিজের কথা না। গত 1.5 মাস 2 মাস যাবত আমি বাংলাদেশের 8টি জেলা শহরে, বিভাগীয় প্রধান শহরে আঞ্চলিক পরামর্শ সভা করেছি। প্রাক নির্বাচনী পরামর্শ সভা 2টি বিষয় ছিল। একটি বিষয় ছিল যে নির্বাচনকে আমরা কিভাবে দেখতে চাই এবং কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করি, আর দ্বিতীয়ত আগামী সরকারের কাছে আমাদের প্রধান দাবিগুলো কি। তো আমি আপনাকে প্রথমটা 2-1টি বলি, আর ওইটার প্রধান দাবি কি এটা নিয়ে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী মাসের প্রথম দিকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করব, আপনারাও সেখানে আসবেন। কিন্তু আজকে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো, সকলেই মনে করেছেন যে অভ্যুত্থান উত্তরণ পর্যায়ে আমরা আছি, যে অভ্যুত্থান উত্তরণের যেই পর্যায়ে আমরা আছি সেখানে আমরা নির্বাচন, সেখানে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের কথা বলেছিলাম। এই মুহূর্তে প্রত্যেকটা সময়ের সাথে সাথে একটা গতিময়তা থাকে। এই মুহূর্তে নির্বাচনের বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আমাদের উত্তরণের সময় এসেছে। সেহেতু আমাদের সমস্ত মনোযোগের বিন্দুতে এখন নির্বাচনের বিষয়টি রয়েছে, এটা ওনারা সকলেই মনে করছেন। এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা তো প্রশ্ন আছে, নির্বাচন আদৌ হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে, নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে। সেহেতু প্রথম যে প্রশ্নটি ওনারা করেছেন আমি আপনাদের সামনে
আলোচনার জন্য দিতে চাই। সকলে বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। তো গ্রহণযোগ্যতার সূচকটা কি? কয়টা বুথ দখল হলে পরে এটা গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করবে? কত ভোটের শতাংশ হলে যদি কেউ ভোট দানে বিরত থাকে তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না? কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না? সেহেতু ওনাদের মনের ভিতরে দুটি শব্দ খুব বড়ভাবে ঘুরপাক খাচ্ছে, কাকে অংশগ্রহণমূলক বলে আর কাকে অন্তর্ভুক্তিমূলক বলে। এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই দুটি শব্দের যে মোহময় একটা রহস্য আছে, এই রহস্যটাকে ওনারা উন্মোচন করতে বলেছেন আপনাদের কাছে। আমি প্রত্যাশা করি যে আজকে আলোচনার ভিতর দিয়ে এই প্রত্যয় দুটির ব্যাখ্যা আমাদের কাছে দিতে হবে, কারণ এই সূচকটি যদি আমরা না পাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে বড় ধরনের বিতর্ক শুরু হবে এই নির্বাচনের গুণমান নিয়ে। দ্বিতীয়ত ওনারা যেটা বলেছেন যে এই তিনটি বিষয় যেটা আছে, বিচার, সংস্কার, নির্বাচন, ওনারা চতুর্থ একটি বিষয়কে এটার সাথে যুক্ত করেছেন এবং বিগত সপ্তাহে এই বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তা আমাদের সামনে আরো বড়ভাবে প্রতিভাত হয়েছে। সেটা হলো নিরাপত্তা। ওনারা নিরাপত্তার অভাব বিভিন্নভাবে অনুভব করেন এবং যেই নিরাপত্তার অভাবটি শুধু নারী না, ধর্মীয় সংখ্যালঘু না, বা জাতিগত সংখ্যালঘু না, বা এলাকার দুর্গম অঞ্চলে যারা আছেন তাদের ভোটের অধিকারের ব্যাপারে রাঙ্গামাটিতে আমাদের বলেছে যেমন এখন জনসংখ্যার ভিত্তিতে ভোট কেন্দ্র করা হচ্ছে, ওনারা প্রত্যাশা করেন এলাকা ভিত্তিতে ভোট কেন্দ্র হবে। কারণ হলো ওনাদের অনেক দুর্গম অঞ্চলে লোক বসবাস করে, এলাকা ধরে যদি করেন তাহলে এটাতে সমস্যা হবে। সেহেতু ওনারা ভোট দানের ক্ষেত্রে ওনারা আতঙ্কের ভিতরে আছেন। ওনারা মনে করছেন শুধু ভোটের আগে না, ভোটের পরে নির্বাচন উত্তর সহিংসতাটার থেকে সুরক্ষা দিতে পারবে কিনা মনে করেন না। ওনারা মনে করেন যে নির্বাচনের পরে একদিন দুদিন থাকবে আপনার বিভিন্ন ধরনের আইন রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, কিন্তু তারপরে তারা চলে গেলে পরেও এইটার কি পরিস্থিতি দাঁড়াবে, কতদিন থাকবে নির্বাচনের পরে, এইটা তাদের জন্য একটা বড় বিষয়। একটা তাদের নিরাপত্তার একটা বড় বিষয় যেটা উঠেছে সেটা হলো যে আপনার অস্ত্র উদ্ধার। অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ওনারা মনে করেন যে সেনাবাহিনীর আরো প্রকৃষ্ট এবং অগ্রণী ভূমিকা অস্ত্র উদ্ধারে থাকা উচিত। প্রথাগত আইন প্রয়োগকারী সংস্থা শুধু পুলিশ, র্যাব ইত্যাদি দিয়ে, কি নাম দিয়েছেন আপনারা, কি হান্ট, কে যে শয়তান আর কে যে ঈশ্বর, এই সিদ্ধান্ত কে করে? এই সিদ্ধান্ত কে করে? এটার তো আমরা পরিস্থিতি দেখেছি। যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গেছিল 5ই অগস্টের পরে, তার বহু অংশ এখনো বাইরে রয়ে গেছে। এছাড়া আপনার সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে, এটাও আমরা শুনছি। সেহেতু এইরকম ক্ষেত্রে অস্ত্র উদ্ধার যদি কার্যকরভাবে না হয় তাহলে যেই নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না। এবং ওনারা সকলেই সেনাবাহিনীর ভূমিকাকে আরো জোরদার করার কথা বলেছেন। যেই গুজব চলছে যে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে, এটাকে ঘুচানোর ক্ষেত্রেও ওনারা জোরদার ভাবে মনোমত দিয়েছেন। অর্থাৎ ভোটের ক্ষেত্রে বিপন্ন জনগোষ্ঠী যেন এই ভোট দানের থেকে বিচ্যুত, তারা যেন বঞ্চিত না হয়, এটা বলেছেন। ওনারা আরেকটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা হলো নির্বাচনী ব্যয়। আপনারাও বলছেন। তো নির্বাচনী ব্যয়ের প্রশ্নে ওনাদের মৌলিক একটা পর্যবেক্ষণ আছে। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায় তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না। কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। সেহেতু নির্বাচনী ব্যয়কে শুধু নির্বাচন ধরে দেখলে হবে না, সামগ্রিক দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে দেখতে হবে। এবং ওনারা মনে করছেন এই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। ওনারা মনে করেন যে এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে নির্বাচনী ব্যয় ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আচরণবিধি যেটি দেওয়া আছে সেটি কি কার্যকর করার ক্ষেত্রেই ইতিমধ্যে ব্যত্যয় ঘটে গেছে। সেহেতু ওনারা বড়ভাবে যেটা বলেছেন
এই নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন উভয়ের ক্ষেত্রে যে দায়িত্ব আছে, দুই ক্ষেত্রেই অবহেলা হচ্ছে বলে ওনারা মনে করেন। যেহেতু রাজনৈতিক দলের সংস্কারের কোনো প্রক্রিয়া হলো না এবং এটা আমরা পারলাম না, সেই কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব বেড়ে গেছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে কিনা এইটি এখন দেখার বিষয়, এইটার ভিতরে রয়েছে। ওনারা খুব বড়ভাবে বলেছেন না ভোট এর ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা ওনারা বলেছেন না ঘরকা না ঘাটকা, এবং এই না ভোটের এই প্রবিধান সামগ্রিকভাবে সব জায়গায় থাকা উচিত। যদি না থাকে তাহলে ওনারা আমাকে বলেছেন তাহলে তো আমাদের পুরো ব্যালট পেপারটাকে দাগ দিয়ে বাতিল করে দিয়ে কেটে আমার বের হয়ে আসতে হবে। যদি দেখেন যে দাগ দিয়ে বাতিল করে দিয়ে কেউ বের হয়ে আসছেন, মনে রাখবেন ওই ভোটারটি না ভোট চেয়েছিল, সে না ভোট পায়নি দেখে এই প্রতিক্রিয়াতে গেছে। ওনারা জানতে চেয়েছেন যে এই রকম ভাবে একটা বড় বিষয় হলো যাদের নির্বাচন করলাম তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়, কারণ নির্বাচন যদি হয়ও কেউ তো কথা রাখেনি, সেহেতু ওই যে কথা রাখেনি এটাকে কিভাবে এবার নিশ্চিত করব। ওনারা খুব বড়ভাবে বলেছেন যদি সংস্কার হতো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো যদি সুযোগ করা থাকে সেটা হলো যে ওনাদের বাৎসরিক প্রতিবেদন জমা দিতে হবে একটা স্বচ্ছতার মাধ্যমে। সারা বছরে ওনারা প্রতিশ্রুতির বিপরীতে কি কাজ করেছেন সেটার হিসাব ওনাদের প্রত্যেক এলাকায় জনমানুষকে দিতে হবে, এবং এলাকাতে অফিস থাকতে হবে যেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে, কে অভিযোগ দিচ্ছে সেগুলি যে কোনো পর্যবেক্ষক যে যেন দেখতে পারে, স্বচ্ছতা আনতে হবে। অর্থাৎ নির্বাচিতদের জবাবদিহিতাটা একটা বড় প্রশ্ন। আমি শেষ করে আনছি। আরটা হলো ওনারা খুব সংশয় প্রকাশ করেছেন নাগরিকদের পক্ষ থেকে যে নির্বাচন পর্যবেক্ষণ হবে তার গুণমান কতখানি ভালো হবে। এ পর্যন্ত ওনাদের বক্তব্য হলো যে সমস্ত পর্যবেক্ষণদের এখন নিবন্ধিত করা হয়েছে তাদের অনেকেরই যোগ্যতা এবং সক্ষমতা নেই। কি আপনারা ভালো বলতে পারবেন, ওটা নাকি মোবাইল টেলিফোন অফিসে অফিস, কেউ বলে যে ফটোকপিং এর অফিসে অফিস, তাদের কোনো সেই অর্থে অভিজ্ঞতা নাই। এইরকম আমি মনে করি আমাদের নাগরিকদের দায়িত্ব হলো, এটা নির্বাচন কমিশন শুধু না, যে আমাদের নাগরিকদের নামে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাদের যেন যোগ্যতা, ক্ষমতা এবং নিরপেক্ষতা ঠিক থাকে, এটার দিকেও নিজেদের প্রতিও আমাদের নিজেদের মনোযোগী হওয়া বলে আর এটা অনেকেই মনে করেন বলে দেখছি। আমি শেষ করি, সেটা হলো যে বাংলাদেশের আগামী কয় মাস বা কয় সপ্তাহ আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময়কে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের একত্রিতভাবে, যৌথভাবে রাজনীতিবিদদের সাথে একত্রিতে, সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সাথে সেকে একসাথে আমাদের কাজ করার এটাই সময়। জাতীয় ঐক্যের এইটি দেখানোর একটা সময়। এই জাতীয় ঐক্যের ব্যতিরিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই জাতীয় ঐক্যকে এখন গড়ে তোলা দরকার। আমার মনে হয় এটা সার্বিকভাবে আছে। আমি একটা শেষ কথা বলে আপনাদের শেষ করি। আমি এই আঞ্চলিক সমাবেশ থেকে, পরামর্শ থেকে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে ফিরে এসেছি। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি তো আগের নির্বাচনে বিভিন্ন আপনাদের মতো এত ঘনিষ্ঠভাবে করি নেই। আমি নীতি পর্যালোচনা করি, অর্থনীতির কাজ করি, কিন্তু এবার পরিস্থিতির কারণে আরো যেতে হয়েছে তৃণমূলে। কিন্তু আমি বলি অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের ভোটাররা অনেক বেশি সচেতন এবং সজাগ। এইটাই হলো সাহসের জায়গা, যে বাংলাদেশের জনগণ এবং সচেতন এবং সজাগ, এদেরকে আপনি আর অবহেলা করতে পারবেন না, আর বেশি ফাঁকি দিতে পারবেন না। রাজনীতিবিদ যারা ইলেকশন করছিলেন তারা আমাদের মিটিং এ ছিলেন। ওনাদের কথা শোনার পরে ওনারা একটা কথা বলেছেন, যদি আমরা ভোটারের কথা না শুনি তাহলে তো দেশ ছেড়ে পালাতে হবে পরে। এই অভিজ্ঞতাটা ওনারা নিয়েছেন যে যদি ভোটারের কথা শেষ পর্যন্ত না রাখি তাহলে দেশে থাকতে পারবো না। এই মনোভাবটা আমাদের জাগিয়ে রাখতে হবে নির্বাচন পর্যন্ত এবং তারপরে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।